পঞ্চগড় জেলার প্রান্তিক স্বাস্থ্যসেবা নিয়ে ডক্টর টিভির বিশেষ আয়োজন সরাসরি সম্প্রচারিত প্রান্তিক স্বাস্থ্যসেবা পর্ব সাথে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি ডাক্তার ফারজানা আলী। সুপ্রিয় দর্শক, পঞ্চগড় জেলার 4টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বন্ধ থাকা অস্ত্রোপচার কক্ষ চালু করেছেন সিভিল সার্জন ডাক্তার মোস্তফা জামান চৌধুরী। এতে গ্রামের দরিদ্র জনগোষ্ঠী প্রায় বিনামূল্যে প্রয়োজনীয় অপারেশন সুবিধা পাচ্ছেন। নিজস্ব উদ্যোগে প্রত্যন্ত জেলার স্বাস্থ্যসেবা উন্নয়ন করায় গত শুক্রবার 26শে এপ্রিল বিকেলে পঞ্চগড়ের সিভিল সার্জন ডাক্তার মোস্তফা জামান চৌধুরী স্যারকে সরাসরি ফোন করে ধন্যবাদ জানান স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী অধ্যাপক ডাক্তার সামন্ত লাল সেন মহোদয়। স্যার, আমরা ডক্টর টিভির পক্ষ থেকে তাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এবং সালাম। দর্শক, আজ আলোচনার বিষয় আলোকিত স্বাস্থ্য সেবা, আর এই বিষয়ে আমাদের সাথে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন। পরিচয় করিয়ে দিচ্ছি, ডাক্তার মোস্তফা জামান চৌধুরী মহোদয়, সিভিল সার্জন, পঞ্চগড়। স্যার, আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের পর্বে। কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ, আপনাকে ধন্যবাদ। আমি আপনার মাধ্যমে ডক্টর টিভির লাইভে আজকে যারা আমাদেরকে দেখছেন এবং আগামীতে যারা দেখবেন সকলকে আমি আন্তরিক ধন্যবাদ এবং আমাদের পঞ্চগড় স্বাস্থ্য সেবা বিভাগীয় পক্ষ থেকে সকলকে অভিনন্দন জানাচ্ছি। ধন্যবাদ স্যার। দর্শক, আমাদের সাথে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন ডাক্তার মোহাম্মদ হুমায়ুন কবির, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আটুরিয়া, পঞ্চগড়। স্যার, আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের পর্বে। কেমন আছেন আপনি? জি, ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, ভালো আছে। আমিও স্যারের মতো করেই বলবো যে আমি ডক্টর টিভিকে ধন্যবাদ জানাচ্ছি এবং সেই সাথে ডক্টর টিভির এই লাইভে যারা সংযুক্ত রয়েছেন এবং ভবিষ্যতে যারা এই লাইভটি অনুসরণ করবেন সবাইকে স্বাগতম জানাচ্ছি। ধন্যবাদ। ধন্যবাদ স্যার। আমাদের আরো উপস্থিত আছেন ডাক্তার ফিরোজা বেগম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পঞ্চগড় সদর। ম্যাডাম, আপনাকেও আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের পর্বে। কেমন আছেন আপনি? আসসালামু আলাইকুম। আমি আপনাকেও ধন্যবাদ দিতে চাই এবং ডক্টর স্টিভিকেও ধন্যবাদ দিতে চাই যারা আমাদেরকে এই প্রোগ্রামের জন্য আমন্ত্রণ করেছেন, এবং যে দর্শক যারা আছেন তাদেরকেও আমরা ধন্যবাদ জানাই। এবং সবচেয়ে বেশি ধন্যবাদ জানাই যে আমাদের প্রিয় সিভিল সার্জন মহোদয়কে, যার জন্য আজকে আমরা সবাই এই প্ল্যাটফর্মে উপস্থিত হতে পেরেছি। আপনাকে ধন্যবাদ। ডাক্তার ফারজানা, সম্ভবত আপনার কানেকশনটা একটু ডিস্টার্ব দিচ্ছে, সবাই আপনাকে ফলো করতে পারতেছে না। ডক্টর ফারজানা কি আমাকে বলছেন? আমি মাঝখানে কিছুটা অংশ শুনতে পাইনি, সম্ভবত নেটওয়ার্কের প্রবলেমের জন্য। আমাকে কি শোনা যাচ্ছে? জি স্যার, আপনাকে শোনা যাচ্ছে। আমাকে শোনা যাচ্ছে কিনা স্যার? ডক্টর টিভি এবং ডক্টর টিভির যারা অনুসরণ করছেন তাদের সবাইকে এবং আমাদের সর্বোপরি আমাদের সিভিল সার্জন স্যারকে সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। ধন্যবাদ স্যার। আমাদের সাথে বিশেষ অতিথি হিসেবে আরো একজন উপস্থিত আছে। আমাদের সাথে উপস্থিত আছেন ডাক্তার মোহাম্মদ মাসুদ পারভেজ, মেডিসিন ও ডায়াবেটিস বিশেষজ্ঞ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, তেতুলিয়া, পঞ্চগড়। স্যার, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের পর্বে। আপনি কেমন আছেন? জি স্যার, কেমন আছেন স্যার? স্যার, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। স্যার, স্যার সম্পৃক্ত হতে হতেই আমি প্রথমে সিভিল সার্জন স্যার আপনার কাছে একটু জানতে চাই যে পঞ্চগড়ের 4টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তো অনেক বছর ধরে আসলে অস্ত্রোপচার কক্ষটা চালু হয়নি, এবং এই যে কিছুদিন আগে স্যার কক্ষগুলো চালু করা হয়েছে, এবং এই কারণে স্যার স্বাস্থ্যমন্ত্রী মহোদয় আপনাকে ফোন করে ধন্যবাদও জানিয়েছেন। স্যার, প্রথমে আপনার অনুভূতি জানতে চাই। আমি আপনার মাধ্যমে এই ডক্টর টিভির সকলকে আবারও অভিনন্দন সহ শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের এই স্বাস্থ্য ব্যবস্থা এই পঞ্চগড় জেলার পক্ষ থেকে আমি এটুকু জানাতে চাই যে আসলে যে বিষয়টা নিয়ে বিগত 2-3 দিন ধরে আমাদের পঞ্চগড় স্বাস্থ্য বিভাগকে নিয়ে যে আলোচনার কেন্দ্রবিন্দুতে রাখা হয়েছে, এজন্য যথাযথ কর্তৃপক্ষের কাছে সুদৃষ্টি কামনা করছি এবং তাদেরও প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। এই বিষয়ে আরেকটু বিষয় জানাতে চাই যে আমরা এই পঞ্চগড় স্বাস্থ্য বিভাগের যে বিগত বছরগুলোতে যে বিভিন্ন সেবা, যে সেবাগুলো খুবই জরুরি আমি মনে করি, তার মধ্যে একটি হচ্ছে বহির্বিভাগ, অন্তঃবিভাগ এবং জরুরি বিভাগ। পাশাপাশি আরেকটি বিভাগ, যে বিভাগটি আমাদের অর্নামেন্ট হিসাবে কাজ করে। আপনি সকলের জ্ঞাতার্থে জানাই যে আমরা যত বেশি নিজেদের অর্নামেন্টসের দিকে আগাতে পারবো, সেবার দ্বার উন্মুক্ত করে দিতে পারবো, সেই সেবাগুলো সবার কাছে যেমন সমাদৃত হবে, আমাদের প্রান্তিক স্বাস্থ্যসেবা পূরণে এই বিষয়গুলো মুখ্য ভূমিকা পালন করে।
তারই প্রেক্ষাপটে একটি বিষয় বাকি ছিল, সেটা হচ্ছে যে আমাদের অস্ত্রোপচার কিংবা অপারেশন সেবা, যে সেবাটি চালু করতে গিয়ে বাস্তবিক পক্ষেই কিছু না কিছু প্রতিকূলতা ছিল। যে প্রতিকূলতাগুলো কাটিয়ে উঠে আমরা আমাদের বর্তমান অবস্থানকে যেমন ন্যাশনালি সবার সামনে উপস্থাপন করতে পেরেছি, এবং তারই প্রেক্ষাপটে আমাদের মাননীয় মন্ত্রী আমাকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন, এবং আমাদের সকল টিমকে আহ, ধন্যবাদ জ্ঞাপনের পাশাপাশি আরো বেশি আমাদের যেন প্রান্তিক সেবাগুলো জনগণের দোরগোড়ায় পৌঁছাতে পারি, তার জন্য উনি আমাদেরকে নির্দেশনা প্রদান করেছেন। আরেকটু বলি, সেটা হচ্ছে যে আমাদের মাননীয় মন্ত্রী আমাকে যখন রিং করেন, সেই সময় আমি ছিলাম আসলে দেশের বাইরে। সেই সময় উনি আমাকে যখন রিং দিয়েছিলেন, তো আমি আসলে বুঝতে পারিনি, কিন্তু পরবর্তীতে স্যার যখন আমাকে ইনফর্ম করলেন, তখন বুঝতে পারলাম যে স্যার আমাদের এই কার্যক্রমটাকে অতি উচ্চ মাত্রায় গ্রহণ করেছেন, এবং আমাকে পরবর্তীতে দেশে ফিরে আমাকে যোগাযোগ করার জন্য বলেছিলেন। এবং পরবর্তীতে গতকালকে আমি মাননীয় মন্ত্রী মহোদয়ের সঙ্গে তার চেম্বারে সাক্ষাৎ করি, এবং সেই সাক্ষাৎকালীন সময়ে উনি আমাদেরকে সকলের প্রতি কৃতজ্ঞতা জানান যে আমরা এই কার্যক্রমটা শুরু করেছি, এই কার্যক্রমটা যেন আরো অনেক দূর এগিয়ে নেওয়া যায়। আমিও স্যারকে কিছু কিছু বিষয়ে তার সানুগ্রহ আশা পোষণ করেছি, এবং তার প্রতি কিছু আমি আবদার করেছিলাম উনি এই বিষয়গুলো দেখবেন, এবং আমরা যেন প্রান্তিক জনগণের সেবাগুলোকে যেন সঠিকভাবে দিতে পারি, তার প্রেক্ষাপটে আমাদেরকে সার্বিক সহযোগিতা করবেন বলে আশ্বাস প্রদান করেছেন। এটুকুই আপাতত আপনার জন্য। স্যার ধন্যবাদ স্যার। স্যার, এই যে জেলার স্বাস্থ্য ব্যবস্থা উন্নয়নে আমি একটু জানতে চাই যে সম্মানিত এইচওপিও স্যারদের কেমন সহযোগিতা করবে? আমি জানতে চাচ্ছিলাম যে এই যে স্বাস্থ্য ব্যবস্থা উন্নয়নের কথা বলছিলেন স্যার, সম্মানিত ইউএইচওপিও স্যারদের কেমন সহযোগিতা চাই? আপনাকে কথা ভেঙে ভেঙে যাচ্ছিল, শুনতে পারেনি মনে হয় সবাই। স্যার, আপনার কাছে স্যার আমার প্রশ্ন ছিল, স্যার আপনি তো স্বাস্থ্য ব্যবস্থার যে উন্নতি, জেলা স্বাস্থ্য ব্যবস্থা উন্নতির কথা বলছিলেন, এই উন্নতির লক্ষ্যে আমাদের ইউএইচওপিও স্যার আপনি কেমন সহযোগিতা ছিলেন, আমি সেই বিষয়টা একটু জানতে চাই স্যার আপনার কাছে। ধন্যবাদ আপনাকে। আমি আপনাকে এইটুকু বলতে পারি যে আমাদের বর্তমানে পঞ্চগড় জেলার প্রত্যেকটি উপজেলার যে সমস্ত উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা রয়েছেন, তারা প্রচন্ড ভাবে উদ্যমী একজন মানুষ। প্রত্যেকেই যেমন ইনোভেটিভ কার্যক্রমে নিজেকে যুক্ত করতে খুবই স্বাচ্ছন্দ্য বোধ করে, পাশাপাশি জনগণের সেবা যেন সুন্দরভাবে জনগণের কাছে উপস্থাপন করতে পারে, সেবাগুলো যেন জনগণ প্রকৃতপক্ষে গ্রহণ করতে পারে, তারই প্রেক্ষাপটে তাদের যে ব্যবস্থাপনাগুলো রয়েছে, সেই ব্যবস্থাপনাগুলোতে কোনো এখন পর্যন্ত আমি ঘাটতি পাইনি। এবং আমার কাছে যেটা মনে হয় এটাই একটা বড় শক্তি, সেই শক্তির কারণেই আজকের এই অবস্থান। স্যার ধন্যবাদ আপনাকে। আমি ইউএইচওপি মহোদয় স্যারদের কাছে একটু জানতে চাই যে এই যে স্যার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আপনারা সেবা প্রদান করছেন দীর্ঘ সময়ে, এই সেবা প্রদানের ক্ষেত্রে স্যার আপনারা কি কি ধরনের পরিকল্পনা রেখেছেন এবং সেবা প্রদানের সময় কি কি ধরনের প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হচ্ছে? প্রথমেই আমি ডাক্তার লুৎফর কবির স্যার আপনার কাছে, হুমায়ুন কবির স্যার আপনার কাছ থেকে একটু জেনে নিই। জি, ধন্যবাদ। আমাদের আহ, পঞ্চগড়ের আমাদের বাংলাদেশের সর্ব উত্তরের জেলা, পঞ্চগড় জেলার একটি প্রান্তিক উপজেলা হচ্ছে আমাদের আটোয়ারী উপজেলা। এই উপজেলায় প্রায় 1,57,000 মানুষ বসবাস করে, এবং এই 1,57,000 মানুষের চিকিৎসার একমাত্র আশ্রয়স্থল বলতে গেলে আমাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। আমাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আমাদের দৈনিক বহির্বিভাগ, অন্তর্বিভাগ, জরুরি বিভাগ সহ সামগ্রিক যে কার্যকলাপগুলো রয়েছে সেগুলো রুটিন মাফিক চলছিল। কিন্তু আমাদের হাসপাতালটি 1979 সালে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকে আমাদের হাসপাতালে কিন্তু কখনো কোনো অস্ত্রোপচার হয়নি। তো তারই ধারাবাহিকতায় আমরা কিন্তু চেষ্টা করছিলাম যেন প্রান্তিক মানুষগুলোকে তাদের তৃণমূলে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর যে অঙ্গীকার, যে জনগণের দোরগোড়ায় স্বাস্থ্য সেবা পৌঁছে দিবে এবং এটা নিশ্চিত করবে এই মৌলিক অধিকারটি, তারই ধারাবাহিকতায় আমরা চেষ্টা করে যাচ্ছিলাম যেন আমাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অপারেশন কার্যক্রমটি চালু হয়।
তো আমাদের সুযোগ্য সিভিল সার্জন স্যার যখন আমাদের এখানে জয়েন করলেন, উনি আমাদের সবাইকে বললেন যে সকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গুলোতে অপারেশন কার্যক্রম চালু করবেন। আমরা কিন্তু এই প্রস্তাবটি খুব ভালোভাবেই নেই এবং আমরা এটা চালু করার জন্য অত্যন্ত সবাই মিলে একটা টিম হিসেবে কাজ করেছি। আমাদের কিন্তু বিভিন্ন ধরনের লিমিটেশন ছিল, যেমন আপনি বুঝতেই পারছেন যে যেই স্বাস্থ্য কমপ্লেক্সে কখনো অপারেশন কার্যক্রম চালু হয়নি, সেখানে চালু করতে গেলে প্রথমেই আপনার কিছু রিসোর্স ঘাটতি দেখা দেয়, কিছু ম্যান পাওয়ার, প্রশিক্ষিত ম্যান পাওয়ারের ঘাটতি দেখা দেয়, এবং পাশাপাশি মানুষকে মোটিভেট করে যে জায়গায় কখনো কোনো একটা নতুন সেবা চালু করবেন তাদেরকে কনভিন্স করে সেই সেবাটা নেওয়াতে তাদেরকে উদ্যোগী করতে হয়। তো এই কার্যক্রমগুলোতে আমাদের সিভিল সার্জন স্যার প্রথমেই আমাদের একটা দক্ষ জনবল তৈরির ক্ষেত্রে স্থানীয় ব্যবস্থাপনায় আমাদের পঞ্চগড় জেলা থেকে, যেহেতু সেখানে আগেই অপারেশন কার্যক্রম চালু ছিল, সেখান থেকে আমাদের স্টাফদেরকে নিয়ে গিয়ে প্রশিক্ষণ দিয়ে নিয়ে আসেন। আমাদের এখানে আহ, আপনি জেনে থাকবেন যে ডায়াথার্মি মেশিন কিন্তু ছিল না। আমি এবং স্যার কথা বলি আমাদের লাইন ডিরেক্টর স্যারের সাথে, ইউএসএ স্যার আমাদেরকে ডায়াথার্মি মেশিন সরবরাহ করেন। আমাদের এখানে ওটি টেবিল ছিল না, আমাদের স্যার তেতুলিয়া থেকে একটা ওটি টেবিল অ্যারেঞ্জ করে দেন। এভাবে করে কিন্তু আমরা কার্যক্রমটা শুরু করি। এবং আমাদের যেহেতু এটা প্রান্তিক উপজেলা এবং আহ, এখানে মানুষকে সেবা নিতে গেলে এখান থেকে হয় ঠাকুরগাঁও অথবা পঞ্চগড়ে যেতে হয়, যেটা এখান থেকে প্রায় 30 থেকে 35 কিলো দূরে। আর যদি একেবারে সীমানা থেকে দেখি তাহলে এটা দূরত্ব বেড়ে গিয়ে দাঁড়ায় আরো প্রায় 35 থেকে 40 কিলো। এবং এখানকার মানুষ যেহেতু কৃষি নির্ভর এবং আমি বলবো যে প্রান্তিক মানুষগুলো দরিদ্র, সুতরাং তাদেরকে অপারেশনের জন্য পঞ্চগড় অথবা ঠাকুরগাঁয়ে গিয়ে সরকারি অথবা বেসরকারি প্রতিষ্ঠানে সেবা নিতে গেলে তাদের কিন্তু সময়ের পাশাপাশি অর্থেরও প্রচুর সরবরাহ লাগে। আমরা যদি একটা উদাহরণ দেই, আমাদের এখানে যে লাস্ট মুক্তি নামে একটা পেশেন্টের সিজারিয়ান সেকশন করানো হয়, ওনার কিন্তু একমাত্র অবলম্বন ছিল একটি ভ্যান গাড়ি। উনি আমাদের এখানে এসে বলে যে ওনার এই সেবা নেওয়ার জন্য এই ভ্যান গাড়িটি বিক্রি ছাড়া ওনার অন্য কোনো উপায় ছিল না। আসলে ওনার ওয়াইফের সিজারের জন্য, যেহেতু আগের বাচ্চা সিজার ছিল, সুতরাং পরেরটা সিজার করা লাগতো। তো এই ইন্ডিকেশন নিয়ে আমাদের এখানে আসে এবং আমরা তাকে কিন্তু প্রায় বিনামূল্যে এই সেবাটা দেই। এতে কিন্তু তার যেমন উপকার হয়েছে এবং সে আমাদের স্বাস্থ্য বিভাগকে ধন্যবাদ দিয়েছে এবং আমাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছে যে তার চলার যে একমাত্র অবলম্বন, সেই অবলম্বন ভ্যান গাড়িটি তাকে বিক্রি না করেই সে একটি সুন্দর ফুটফুটে কন্যা সন্তানের জননী হয়েছেন। এবং তার যে এতে যে সমস্যার সমাধান হয়েছে এবং স্বাস্থ্য বিভাগের প্রতি মানুষের আস্থা তৈরি হয়েছে। পাশাপাশি আমাদের বিগত 7-8 মাস থেকে আমরা যদি দেখি যে এই অপারেশন কার্যক্রম শুরুর পর থেকে আমাদের আসলে আমাদের এটা 50 শয্যার হাসপাতাল। 50 শয্যার হাসপাতালে আমাদের গড়ে প্রায় প্রতিদিনই যেমন আগস্ট মাসে বেড অকুপেন্সি রেট অর্থাৎ 50 বেডের এগেনস্টে, যেটা যদি 100তে ধরি আমরা, 157 জন রোগী ছিল অথবা 134 জন, মানে অন এন এভারেজ 130-এর উপরে রোগী থাকে বেড অকুপেন্সির হিসাবে। তার মানে বুঝতে হবে যে আমাদের অপারেশন কার্যক্রম চালুর পরে মানুষের এই সেবার প্রতি আস্থা বেড়েছে এবং মানুষের প্রতি আমাদের স্বাস্থ্য প্রতিষ্ঠানের গ্রহণযোগ্যতা বেড়েছে। আর যদি বলেন যে চ্যালেঞ্জ, আসলে চ্যালেঞ্জ তো আমাদের জনবল, প্রশিক্ষিত জনবল একটা চ্যালেঞ্জ, বা জনবল থাকাটাও একটা চ্যালেঞ্জ। তো এই চ্যালেঞ্জ নিয়েই আমরা আন্তরিকতার সহিত কাজ করে যাচ্ছি একটা স্মার্ট বাংলাদেশের স্মার্ট হেলথ টিম হিসেবে কাজ করার জন্য। ধন্যবাদ স্যার। আমি পরবর্তীতে একটু অভিজ্ঞতা জানতে চাই ডাক্তার ফিরোজা বেগম ম্যাডাম আপনার কাছে। ম্যাডাম কি আমাদের সাথে আছেন? স্যার, তাহলে ডাক্তার মোহাম্মদ মাসুদ পারভেজ স্যার, আপনার কাছ থেকে একটু জানতে চাই যে এই যে চিকিৎসা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে তাতে আসলে কি কি ধরনের, আপনি যেহেতু স্বাস্থ্য কমপ্লেক্সে আছেন স্বাস্থ্য প্রধান হিসেবে এবং ইউএইচএফপি হিসেবে, আপনি কি কি ধরনের প্রতিবন্ধকতার সম্মুখীন হচ্ছেন এবং কি কি ধরনের পরিকল্পনা আছে? জি, ধন্যবাদ আপনাকে। আমাদের এই এই আয়োজন করার জন্য আমাদের সুযোগ্য সিভিল সার্জন স্যার আছেন। উনি যেটা করে দেখিয়েছেন এটা একটা অসম্ভব বিষয়। বাংলাদেশের যে অল্প রিসোর্সে যেটা করা সম্ভব এটা তার উদাহরণ। আমরা খুবই আনন্দিত। আমাদের কষ্ট হচ্ছে কিন্তু এই কষ্টের মূল্যায়ন আমরা পেয়েছি। মাননীয় স্বাস্থ্যমন্ত্রী আমাদেরকে অভিনন্দন দিয়েছেন। আমাদের মানে আমাদের ক্যাপ্টেন যে আমাদের স্যার আছেন তাকে তিনি সম্মাননা দিয়েছেন। এটা খুবই মানে গৌরবের বিষয়। আমরা চ্যালেঞ্জের কথা যদি বলেন, এই চ্যালেঞ্জ বাংলাদেশের সবচেয়ে কমন একটা চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জের কারণে সবাই কিন্তু এই কাজটা করতে পারে না, কিন্তু আমরা সেই চ্যালেঞ্জকে কিন্তু ওভারকাম করে আসছি। করে এসে আমরা কিন্তু অপারেশন শুরু করছি। আমার তেতুলিয়া বাংলাদেশের সর্ব উত্তরে একটা জনপদ। এখানে সবচেয়ে বিশেষত্ব হলো এখানে কিন্তু কোনো প্রাইভেট ক্লিনিক নেই।
তার মানে সার্জারির প্রয়োজন যদি কেউ বুঝে থাকে কোনো অঞ্চলের মানুষ, এটা আমরা আমাদের জনগণরা বোঝে। এবং এখানে প্রচন্ড রকম চাহিদা, তারা কখনোই সুবিধা পায়নি, আমাদের স্যারের হাতে ওনারা পেয়েছেন এবং তারা তার কৃতজ্ঞ। কিন্তু আমাদের সামনে যেটা চ্যালেঞ্জ সেটা হলো আমাদের এটা যে স্যার শুরু করলেন সেটাকে আমরা ধরে রাখতে পারবো কিনা। যেমন ধরেন আজকে আমাদের একটা রুটিন, কালকে আগামীকালকে আমাদের অলরেডি আমি খোঁজ নিলাম, আমাদের কিন্তু 12 জন পেশেন্ট অলরেডি ইনলিস্টেড। সেখানে আমাদের স্যার এবং আমাদের গাইনি ম্যাডাম, একজন অ্যানেস্থেটি, একজন মাত্র অ্যানেস্থেটিস্ট কাজ করবেন। আমাদের মেডিকেল অফিসার আগে ছিল, এখন কিন্তু শর্ট পড়ে যাচ্ছে, মাত্র 3 জন মেডিকেল অফিসার এনে কাজ করছেন। আমরা আমাদের সর্বশক্তি দিয়ে চালিয়ে যাচ্ছি। এই জিনিসটা আমরা আশা করব যে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ স্যারকে সহযোগিতা করবেন, তার মডেলকে বাংলাদেশের একটা মডেলে কনভার্ট করবেন এবং এই মডেলটা যেন কোনোভাবেই বন্ধ না হয় সেই জন্য পর্যাপ্ত জনবল, মেডিকেল অফিসার, কারণ একটা অপারেশন কিন্তু জটিল বিষয়, আমরা রিস্ক নিয়ে করতেছি। অপারেশন করতেছি, যদি কোনো কমপ্লিকেশন হয়ে যায় বা তাকে যদি আমরা সেবাটার মানে সাপোর্টিং পোর্শনটা যদি দেখতে না পাই, তাহলে কিন্তু এই মডেলটা ব্যর্থতার দিকে যাবে। এই আশঙ্কা থেকে আমরা যেটা চাই যে আমরা আনন্দের সাথে আছি, আমরা থাকতে চাই বাংলাদেশকে পঞ্চগড় একটা মডেল হয়ে যায়। আর সেই জন্য আমাদের সাপোর্ট জনবলের এটা যেন প্রচন্ড ভাবে নেওয়া হয় এবং সেটাকে যেন করার, যেমন কিছুদিন আজকে নিয়োগ হয়েছে অনেক বাংলাদেশে, পঞ্চগড় জেলায় কয়জন ডাক্তার আমরা পেলাম সেটা আমরা দেখতে চাই। যে আমরা যেহেতু একটা মডেল, আমরা দাবিদার যে আমাদের প্রতিটা উপজেলায় মেডিকেল অফিসার পদায়ন হোক। কারণ আমরা যতগুলো ওটি করছি, আমাদের আরো ওটি বাড়বে। আমরা দিনে 20টা ওটির আশঙ্কা করছি, মানে আশা করতেছি যে 20টা ওটি হলে আমরা কিভাবে সামলাবো। আমরা সপ্তাহে 1 দিন করতেছি, আমরা সপ্তাহে 3 দিন, পারলে সপ্তাহে 6 দিন ওটি কার্যক্রম চালাতে চাই। বিশেষ করে তেঁতুলিয়ায় তো এটা কোনো অপশন নাই এটা ছাড়া, কারণ এখানে কোনো প্রাইভেট ক্লিনিক নাই। এখানে প্রায় 1.5 লক্ষ মানুষ, তার অর্ধেকও যদি ধরি আমরা, 70,000 প্রায় এখানে নির্ভরশীল। সেক্ষেত্রে আমরা আমাদের লজিস্টিক ডায়াথামি মেশিন, আমাদের সার্জারি বিশেষজ্ঞ ডাক্তার, আমাদের অ্যানেস্থেটিস্ট, এই জিনিসগুলো আমাদের প্রয়োজন। আমরা এটাকেই চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছি। তবে আমরা আশাবাদী, আমরা যেহেতু অসম্ভবকে সম্ভব করছি, বাকিটা আমাদের সহযোগিতা। এটা আমরা সম্ভব করতে পারছি কারণ আমাদের এটা ক্ষমতা ছিল, আমাদের স্যার এটা দুঃসাহস নিয়ে বা সাহস নিয়ে এগিয়ে গেছেন। এখন আমাদের সহযোগিতা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দরকার। আশা করি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আপনারা জানাবেন বা আমাদের মাধ্যমে তারা জানবে এবং এটা সমাধান হবে। জি, ধন্যবাদ। ধন্যবাদ স্যার। আমি ডাক্তার মোহাম্মদ লুৎফুল কবির স্যার, আপনার অভিজ্ঞতা একটু জানতে চাই যে আপনি আসলে যখনই কাজ করছেন, যেহেতু প্রান্তিক অঞ্চলে কাজ করছেন, কি কি ধরনের প্রতিবন্ধকতার সম্মুখীন হচ্ছেন এবং কি কি ধরনের পরিকল্পনা আছে? ধন্যবাদ আপনাকে, আমাদের সিভিল সার্জন স্যারকেও ধন্যবাদ। তো আমাদের এখানে অপারেশন শুরু হয় গত বছরের 11ই সেপ্টেম্বর। স্যার জয়েন করেছেন 13 জুলাই, মানে স্যার তার পরের মাসেই, কিন্তু মানে 1 মাস পূর্ণ হওয়ার আগেই আমাদের এখানে অপারেশন শুরু করেছেন। আমি আমার টাইম লাইনে দেখলাম যে ছবি আছে যে অপারেশন শুরু করেছে, আমরা বেলুন দিয়ে সব সাজিয়েছি। এখানে আসলে অপারেশন কিন্তু অনেকদিন বন্ধ ছিল। আমি জয়েন করেছি 1লা জুন, গত বছরের 1লা জুন জয়েন করেছি। তো তার কিছুদিন পরেই প্রথম আলোর একজন সাংবাদিক আসছিলেন, এসে তারপর ঘুরে ঘুরে দেখালাম ওটি গুলি ছিল জাস্ট মানে স্টোর রুম, মানে একদম ময়লা এবং বিভিন্ন ধরনের ভাঙাচোরা জিনিসপত্র দিয়ে করেছিল। এখানে ওটির কোনো পরিবেশই ছিল না। এখানে ওটি হতো, আমি যতদূর খোঁজ খবর নিয়েছি, যে 5 বছর আগে আহ, একবার হাইড্রোসিল ক্যাম্প, তখন রাজু, আমাদের রাজু স্যার ছিলেন, উনি হাইড্রোসিল ক্যাম্প চালনা করছেন। তো আপনি তো ডক্টর, আপনি বুঝবেন যে ওটি চালাতে গেলে সার্জন লাগে, ওটি চালাতে গেলে গাইনির সার্জন লাগে, ওটি চালাতে গেলে আবেদনবিদ লাগে, অ্যানেস্থেটিস্ট লাগে। কিন্তু আমাদের যে বোদা উপজেলায় 3টা পদে শূন্য, এবং এরকম আটোয়ারিতেও তাই, তারপরে দেবীগঞ্জেও তাই। দেবীগঞ্জে অবশ্য একজন না, দেবীগঞ্জেও কনসালটেন্ট নাই এরকম। আটোয়ারিতে একজন গাইনির ম্যাডাম আছেন, আর তেঁতুলিয়ায় একজন আছেন। তেঁতুলিয়ায় যিনি ডাক্তার আফিফা, উনি পঞ্চগড় সদরে ছিলেন, ওখান থেকে তারপর তেঁতুলিয়ায় ওনার প্রমোশন হয়ে ওখানে যান। তো হিসাবে ধরা যাচ্ছে যে আপনার 5টা উপজেলা মিলে গাইনি কনসালটেন্ট হলো মাত্র 2 জন, কিন্তু কোনো অ্যানেস্থেটিস্ট নেই। অ্যানেস্থেটিস্ট যা আছেন সদরে আছেন 2-3 জন আছেন। তারপরে স্যার একজনকে, ডাক্তার বিশ্বজিৎ, ওনাকে অর্ডার করে নিয়ে আসলেন রংপুর থেকে, নিয়ে এসে তারপরে ওনাকে একদিন আমাদের এখানে বোদাতে, একদিন একদিন আটোয়ারিতে, একদিন দেবীগঞ্জে, এইভাবে করে ওটিগুলি চালু করছেন। এবং স্যারই প্রথম অপারেশন শুরু করছেন, মানে মানে সিজার বলেন বা অন্য কোনো জেনারেল যে সার্জারি গুলি, স্যারই প্রথম শুরু করছেন। তারপরে গাইনির যে ম্যাডাম আছেন ওনারা
ধীরে ধীরে আস্তে আস্তে যুক্ত হয়েছে। তো মানে এরকম ভাবে আসলে যে ওটি আহ, চালু করা আসলে যে মানে কতখানি জটিল একটা কাজ। এবং আসলে অনেকে কিন্তু বিশ্বাসও করে নাই যে আসলে এখানে এভাবে ওটি করা সম্ভব। অনেকেই আমাদেরকে বলছেন বা স্যারকে বলছেন যে আসলে এভাবে কি ওটি করা সম্ভব কিনা। আর আহ, আমাদের ডক্টর হুমায়ুন যেমন বলতেছিলেন যে আসলে আহ, এমনি প্রশিক্ষিত জনবল ছিল না। দুজন দুজন করে নার্সকে সদরে পাঠিয়ে প্রশিক্ষণ দিয়ে নিয়ে আসা হয়েছে। আমরা এখনো পাঠাচ্ছি, কোনো নার্সদেরকে পাঠাচ্ছি, ওনারা প্রশিক্ষণ নিয়ে আসছেন এবং ওটিতে যুক্ত হচ্ছেন। তো ওটি গুলি এখন দেখলে আসলে খুব ভালো লাগে। আগে যেমন হয়তো অনেককে মানে প্রায় ডেকে নিয়ে এসে ওটি করানো লাগতো। এখন দেখা যায় যে না, এখন ওটি রুমে অনেক সিস্টার আছেন, ডাক্তাররা আছেন, তারপরে অ্যানেস্থেটিস্ট স্যার আসেন। অ্যানেস্থেটিস্ট স্যার অবশ্য আমাদের এখনো পোস্ট খালি। আমাদের বোদাতে স্যার অনুগ্রহ করে আমাদের 3 দিন ওটির সুযোগ দিয়েছেন। তো শনিবার একজন স্যার আসেন, উনি হলেন পরিবার পরিকল্পনা ডিপার্টমেন্টের ডাক্তার তারেক। রবিবার আসেন ডাক্তার ডাক্তার পলিন, উনি সদর থেকে আসেন। সোমবারে আসেন ডাক্তার আবুল কাশিম। তার মানে বুঝতেছেন যে আসলে যদি জনবল না থাকে, পদায়িত জনবল না থাকে, সেক্ষেত্রে আসলে ওটি পরিচালনা করা আসলে কতখানি জটিল। এবং প্রত্যেক দিনই কিন্তু ওনাদের সাথে যোগাযোগ করতে হয়। হ্যাঁ, যোগাযোগ করে তারপর কি ওটি হবে না হবে এই ডিটেলস গুলি শেয়ার করা। ওনারাও আসলে প্রচন্ড সহযোগী, এটা নিঃসন্দেহ। আর সিভিল সার্জন স্যার তো আছেন। সিভিল স্যারের সাথে দিনে না হলেও 5-6 বার তো আমাদের কথা হয়। আর বিশেষ করে ওটির বিষয়েও কথা হয়, যে কি হচ্ছে, কোন রোগীর কি অবস্থা, তো তাদের ফলো আপ গুলি। অপারেশন হয়ে গেল, তাতে তো শেষ না, তো তাদের ফলো আপ গুলি এভাবে না আমাদের মোটামুটি ওটির কার্যক্রম চলতেছে। অন্যান্য কার্যক্রম যেগুলি ছিল, যেমন আপনার আউটডোর পেশেন্ট, আউটডোর রোগী বলেন, বা সেগুলিও কিন্তু বাড়ছে আগের থেকে, যেহেতু হাসপাতালের সেবা বাড়ছে। এমনি যন্ত্রপাতির দিক থেকে দেখা গেল আমি জয়েন করার পরে স্যার আমাদের ওটি লাইট ছিল না, আমরা স্পট লাইট দিয়ে ওটি করতাম, তো সেটার ব্যবস্থা করছেন। ডায়াথার্মি মেশিন একটা ছিল, সেটা অকেজো ছিল, তারপর সেটার আবার বিভিন্ন পার্টস কিনে ওটা চালু করা হয়েছে। এরকম ভাবে বিভিন্ন যন্ত্রপাতি জোগাড় করে করে, হ্যাঁ মানে সব মোটামুটি এখন আমরা স্পাইনাল দিয়ে যেসব ওটি করা যায়, মোটামুটি সব ধরনের ওটি আমরা করতে পারছি। যেমন আজকেও স্যার সকালে আমাদের এখানে 8টায় চলে আসছেন। 8টা থেকে মোটামুটি 8:30 থেকে উনি ওটি শুরু করছেন, একদম 2:30 পর্যন্ত স্যার ওটি করছেন। আজকে 11টা ওটি হয়েছে আমাদের এখানে। 2টা সিজার, 2টা হার্নিয়া, তারপরে 2টা হেমোরয়েড ছিল, আর ছোট 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 কেস ছিল আরো অনেকগুলি। সবগুলি মিলে 11টা ওটি সুসম্পন্ন হয়েছে। তো আর আমাদের পরিকল্পনার কথা যদি বলেন যে ওটির বাইরে আমাদের পরিকল্পনা কি আছে, আমরা চাচ্ছি, আমরা আসলে যে ইউএচএফকে এখানে আমরা যারা আছি সবাই মোটামুটি মোটামুটি ইয়াংই বলা যায়। এবং ইউএচএফপি হিসেবেও আসলে অভিজ্ঞতা ডক্টর হুমায়ুনের একটু বেশি সময় আছে। তাছাড়া আমাদের মোটামুটি বলতে গেলে আমরা মোটামুটি নতুনই। এবং আমরা চাচ্ছি যে হেলথ কমপ্লেক্সের যাতে সেবার মান আরো অনেক বাড়ে, সেজন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। এবং আমার ইচ্ছা আছে যে এখানে যাতে যদি অটোমেশন করা যায়, এখানে যাতে যদি অটো অ্যানালাইজার নিতে পারি, তাহলে হয়তো রোগীদেরকে আরো অনেক ভালো সেবা দিতে পারবো। তারপরে ইলেকট্রোলাইটের যদি মেশিন এগুলো পাওয়া যায়, এসব যদি পাওয়া যায়। জিএ মেশিনও আমাদের অনেকদিন ধরে আছে, ওটা নষ্ট। জিএ মেশিনও আমাদের দরকার। জিএ মেশিনটা যদি ঠিক হয়, তাহলে হয়তো আমরা আহ, অন্যান্য আরো অপারেশন হয়তো আরো নিশ্চিত করতে পারবো। যেমন স্যার গল ব্লাডার অপারেশন করতে চান, কিন্তু আসলে গল ব্লাডার অপারেশন অনেক সময় করা যায় না। তো এরকম আরো অনেক অপারেশনই হয়তো করা যাবে। আর স্যার তো স্যারের অপারেশন যদি আহ, আমি দেখছি, কাছ থেকে দেখছি, স্যারের হাত আসলে খুবই, মানে উনি খুব মেটিকুলাসলি, খুব একদম ব্লাডলেস অপারেশন করেন। মানে অপারেশনটা আসলে দেখার মতো, যে মানে অনেকের কাজ দেখলে কিন্তু মনে হয় যে না দেখি। এরকমই ওনার হাতও খুব ভালো, এবং উনি খুব ধীরে সুস্থে খুব সুন্দরভাবে অপারেশন করেন। এবং এটা আমার কাছে মনে হয় যে আমাদের মানে কমপ্লিকেশনের রেটও অনেক কম। ইনফেকশন বলেন বা পোস্ট অপারেটিভ যে প্রবলেম গুলি হয়, ইনফেকশন আমাদের রেট তেমন নাই, যে এগুলি নিয়ে আমাদের খুব বেশি সমস্যা খুব একটা। তো আমাদের এভাবে চলছে। আশা করি
ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজর পঞ্চগড়ের দিকে পড়েছে। তো আমরা হয়তো আশা করতেছি কিছু যাতে যারা কাজ করছেন তাদের উপর একটু চাপ কমে, কারণ তাদেরকে ঘুরে ঘুরে এই পুরো জেলায় কোনোদিন হয়তো 60-70 কিলো ঘুরে ঘুরে যে যে এই ওটি করে আসা আসলে সবার জন্য একটু কষ্টকর হয়ে যায়। আমরা চাইবো যাতে কনসালটেন্ট নিয়োগ হয়, সার্জন নিয়োগ হয়, হ্যাঁ, যাতে আমরা আরো ভালো সেবা দিতে পারি, আশা করতেছি। ধন্যবাদ স্যার আপনাকে। আমি সম্মানিত সিভিল সার্জন স্যার আপনার কাছে যাবো, প্রশ্ন রাখতে চাই। এই যে জানছিলাম যে পঞ্চগড় একজন প্রান্তিক জেলায় আপনি স্যার আমূল পরিবর্তন এনেছেন স্বাস্থ্য সেবায়। এই গ্রামীণ পর্যায়ে জনসাধারণের জন্য স্বাস্থ্য সেবার পরিবর্তন আনার যখন লক্ষ্যে স্যার আপনি কি কি ধরনের সমস্যার সম্মুখীন হয়েছেন? আপনি আপনি যেহেতু 2023-এর 13ই জুলাই থেকে স্যার সিভিল সার্জন হিসেবে আছেন এবং পদক্ষেপ গ্রহণ করছেন নানা ক্ষেত্রে, স্যার আপনি কি কি ধরনের সমস্যার সম্মুখীন হয়েছেন সেই বিষয়টি একটু জানতে চাই স্যার আপনার কাছ থেকে। ধন্যবাদ আপনাকে। আসলে এই মাঠ পর্যায়ে কাজ করার যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতাগুলো আসলে অর্জন করা হয়েছে আমার 2017 সালের 21শে আগস্ট, যখন আমি ইউএইচএফপি হিসেবে তারাগঞ্জে পদায়িত হই এবং সেখানে 3 বছর 5 মাস 20 দিন 5 ঘন্টা এরকম একটা টাইম ফ্রেমে আমার কাজ করার সুযোগ হয়েছিল। আসলে একজন স্বাস্থ্য প্রশাসক কিংবা স্বাস্থ্য লেভেলের প্রান্তিক পর্যায়ে কাজ করার একজন যদি কর্মী হিসাব চিন্তা করি, সেই ক্ষেত্রে একজন কর্মীর প্রকৃত সেবার যে প্রশিক্ষণ, সেই প্রশিক্ষণগুলো আসলে ইউএইচএফপি থাকাকালীনই হয়। সেই সময়গুলো আমি নিজেই ফেস করেছিলাম যে আসলে কি কি সমস্যা একটা উপজেলা পর্যায়ে হয়, একটা সেবার দ্বার উন্মুক্ত করতে গেলে কি কি জায়গায় প্রতিবন্ধকতা তৈরি হয়, কি কি বিষয়গুলো যদি আমরা সংযুক্ত করতে পারি এই উন্মুক্ত হবে, সেটা ওই জায়গায় শেখা হয়ে গিয়েছিল। তারই প্রেক্ষাপটে আমি অবশ্য যখন উপজেলায় ছিলাম তখনও কিন্তু ক্যাম্পেইনের মাধ্যমে আমার ওখানে কিন্তু গাইনি কনসালটেন্ট ছিল, কিন্তু অবেদনবিদ মানে অজ্ঞান করার ডক্টর ওই সময় অনুপস্থিত ছিল, যার জন্য ওই সময় অনেক চেষ্টা চরিত্র করেও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মৌখিক অনুমোদন ছিল, কিন্তু পরবর্তীতে কোনো অ্যানেস্থেটিস্ট পদায়ন না করার কারণে সেখানেও যে শল্য চিকিৎসা অপারেশন সেবাটা পূর্ণাঙ্গভাবে চালু করতে পারিনি। কিন্তু আমি তারপরও চেষ্টা চালিয়ে গিয়েছিলাম যে নিজে যতটুকু করতে পারি সেই প্রেক্ষাপটে আমি কিন্তু ওই পর্যায়ে হাইড্রোসিল ক্যাম্প পূর্ণাঙ্গভাবে চালনা করেছিলাম এবং সেখানেও স্থানীয় জনবলের প্রশিক্ষণকে উন্নতকরণ করে সেখানেও ক্যাম্পগুলো চালু রাখছিলাম। তারই প্রেক্ষাপটে আমি মনে করি যে আমাদের বর্তমান প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তার যে আমাদের 2041 সালের উন্নত জাতিতে পরিণত করার যে পরিকল্পনা, সেই পরিকল্পনা বাস্তবায়নে আমাদেরকে যদি স্বাস্থ্যসেবার জায়গাটাতে উন্নত করতে না পারি, প্রান্তিক পর্যায়ে জনগণের সেবাকে নিশ্চিত করতে না পারি, তাহলে আমাদের এই 2041 সালে আমাদের উন্নত জাতিতে পরিণত করার জায়গাটা কিন্তু আহ, সেই জায়গাটা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো আমাদের জন্য খুবই দুরূহ হয়ে যাবে। তারই প্রেক্ষাপটে আমি একজন ক্ষুদ্র কর্মী আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে নিজেকে আমাদের স্বাস্থ্যসেবার কার্যক্রমে যুক্ত করে আমি মনে করি যে সেই 2041 সালে উন্নত জাতিতে নিয়ে যাওয়ার জন্য যে সকলের প্রচেষ্টা, সেই প্রচেষ্টার আমি একজন ক্ষুদ্র অংশীদার হতে চাই। তারই প্রেক্ষাপটে যখন দেখলাম যে আমাদের এই 4টি উপজেলায় যে কিভাবে অপারেশন কার্যক্রমকে শুরু করা যায়, তো সেই চেষ্টা করতে গিয়ে যেটা দেখলাম যে আসলে এখানে যে উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা রয়েছেন, তারা আগেই বললাম যে প্রচন্ডভাবে উদ্যোগী এবং তাদেরকে কোনো কিছু জনগণের সেবার জন্য কোনো কিছু বলা এবং সেটা করা, এটা শুধুমাত্র সময় মাত্র, কিন্তু বলাটাই শুধু একটা ইচ্ছা প্রকাশ করাটাই যেন একটা বড় উপায়, কিন্তু তারা সেই উপায়টাকে পরবর্তীতে জনগণের সেবাকে তৈরি করে দেওয়ার জন্য তাদের প্রচেষ্টার কোনো কমতি নাই। তারই প্রেক্ষাপটে ওই এই জায়গাটায় আমি মনে করি যে খুব অল্প সময়ের মধ্যে আমরা আমাদের যদিও কাঙ্ক্ষিত লক্ষ্যে এখনো পৌঁছতে পারি নাই,
আমি এটুকু বলবো যে আজকে আপনারা সকলেই যতটুকু সেবার জায়গাগুলো দেখতে পেয়েছেন, আমি মনে করি আমাদের, বিশেষ করে আমার এবং আমার টিমের যে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর জন্য যে চেষ্টা, সেই চেষ্টার কেবল একটুখানি আপনারা ঝলক দেখেছেন, পূর্ণাঙ্গ ঝলক এখনো অনেক বাকি। তো যাই হোক, আমি এইটুকু বলতে চাই যে প্রতিবন্ধকতা আসলে সব সময় থাকবে, এটা চিরন্তন সত্য। কিন্তু প্রতিবন্ধকে কাটিয়ে ওঠার যে মন মানসিকতা এবং আন্তরিকতা, এই ক্ষেত্রে আমাদের পুরো টিমের কোনো কমতি নেই। এবং আমি মনে করি তাদের এই যে প্রবণতা, এই প্রবণতা দিয়ে আমরা অনেক দূর এগিয়ে যাব, এটুকু আমি আশাবাদ রাখি। ধন্যবাদ স্যার। আমার পরবর্তী প্রশ্ন ডাক্তার ফিরোজা বেগম স্যার আপনার কাছে। সিভিল সার্জন স্যারের সাথে এই যে সময় উপযোগী চিকিৎসা গ্রহণ করেছেন, উদ্যোগ গ্রহণ করেছেন, এর সাথে সম্পৃক্ত থেকে আপনার অনুভূতি সম্পর্কে একটু জানতে। ডাক্তার ফিরোজা বেগম স্যার আপনার কাছে প্রশ্ন আমার। আমি স্যার সিভিল কি সার্জন আমাকে শুনতে পাচ্ছেন? অবশ্যই আমরা মানে এনজয় করি। স্যার আসলে খুবই ডাইনামিক একজন মানুষ। এবং আমার আমার উপজেলায় যেহেতু হাসপাতাল নাই, আমার এখানে অপারেশন হয় না, বাট আমার যে মাঠের যে কাজগুলো, যেমন আমি যদি বলি যে আমার যে ইপিআই কার্যক্রম, আমার যক্ষ্মা কার্যক্রম, আমার যে ভিজিট, যেমন আমি যদি বলি যে আগে আমরা যেমন অনেক কাজ আছে যেটা হয়তো আমরা তখন বুঝতে পারিনি যে আমরা কি করে একটা বাচ্চা মানে ড্রপ আউট হচ্ছে, বা কোন কর্মীটা আমার কাজ করছে না ঠিক মতো, আমরা কিন্তু এটা বুঝতে পারতাম না। স্যার আমাদেরকে এত সুন্দর করে ছক ছক করে দিচ্ছেন, যার ফলে আমি কিন্তু এক ঝলক দেখলেই বুঝতে পারি যে আমার কোন কর্মীটা কয়টা বাচ্চাকে টিকা দিচ্ছে এবং কে ফাঁকি দিচ্ছে, কে ঠিক মতো টিকা দিচ্ছে না। এই ধারণাটুকু কিন্তু আমরা স্যারের কাছ থেকে পেয়েছি। এবং তারপরে যদি বলি যে আমাদের যেমন যক্ষ্মা রোগীর সংখ্যা কিন্তু যখন স্যার ছিলেন না, তো তখন কিন্তু আমরা ওইভাবে যক্ষ্মা রোগী কিন্তু আমরা আসলে আইডেন্টিফিকেশন করেছি, আমরা কিন্তু বাট ওইভাবে সাকসেসফুলি করতে পারি নাই। তো স্যার যখন বললেন যে না, তোমরা প্রতিটা বাসায় গিয়ে গিয়ে তোমরা ভিজিট করে আসো যে কোথায় যক্ষ্মা রোগী আছে, কোথায় কুষ্ঠ রোগী আছে, এবং আমাদের মাঠ কর্মীদেরকে স্যার সেভাবে নির্দেশনা দিয়েছেন। এবং আমাদের কিন্তু ক্যাম্প গুলা কিন্তু হয়েছে যে তোমরা ফিল্ডে যাও, সব কর্মীরা একদিনে এক পুরো গ্রামে ছড়ায় পড়ে, প্রত্যেকটা ঘরে ঘরে গিয়ে খুঁজে নিয়ে আসা যে এই যে যক্ষ্মা রোগীর সংখ্যা বেড়ে গেল, আমাদের আমরা আমরা আইডেন্টিফিকেশন বেড়ে গেছে, আমাদের কুষ্ঠ রোগীর সংখ্যা বেড়ে গেছে। এই ধারণাগুলো কিন্তু আমরা এর আগেও কাজ করেছি, আমি অনেকদিন ধরে ইএচওপি হিসেবে আছি, কারণ এই নির্দেশনাগুলো কিন্তু আমরা মানে অন্যান্য স্যারদের কাছ থেকে পেয়েছি। কিন্তু এই স্যার যে একজন ডাইনামিক, মানে এতই মানে আমি বলবো যে ইয়াং, এবং এবং স্যার যে মানে এত অ্যাক্টিভ, মানে আমরা দেখি যে স্যারের কোনো ক্লান্তি নেই, আমরাই বিরক্তি, স্যার আপনি ক্লান্ত হন না কেন, কিন্তু স্যারের কোনো ক্লান্তি নেই। স্যার আমাদেরকে জাস্ট শুধু নির্দেশনা দেন, কিন্তু আমরাও স্যারের সাথে অবশ্যই কোঅপারেটিভ, কারণ আমরা স্যারকে হেল্প করতে চাই এবং আমরা চাই আমাদের স্বাস্থ্য, পঞ্চগড়ের স্বাস্থ্য বিভাগটাকে উঁচু লেভেলে যাওয়া। যেমন আমরা যদি বলি যে কমিউনিটি ক্লিনিকে যেমন আমরা কিভাবে একটা মানে তাদেরকে মনিটর করব, তাদের কিভাবে রেজিস্ট্রেশন গুলো দেখবে, তারা রেজিস্ট্রেশন গুলো ঠিক মতো করলো কিনা, তারা রিপোর্টিং গুলো ঠিক মতো করলো কিনা, এই যে বিভিন্ন জিনিসগুলো যে এত ইজিলি করা যায়, স্যারের মাথা থেকেই কিন্তু এই জিনিসগুলো আসে এবং আমরা কিন্তু খুব সুন্দরভাবে এগুলো পর্যবেক্ষণ করতে পারি। এই জন্য আমি আমি যে ইউটিউব হিসেবে অনেকদিন ধরে কাজ করছি। আসলে এই ধরনের সিভিল সার্জন যদি আমরা যদি প্রতিটা জেলাতে পাই, আমার মনে হয় যে আমাদের স্বাস্থ্য বিভাগের চেহারাটাই চেঞ্জ হয়ে যাবে। আজকে পঞ্চগড় যে নিয়ে যে আলোচনা, যে একটা স্বাস্থ্যমন্ত্রী মহোদয় পর্যন্ত আমাদেরকে নিয়ে যে আলোচনা, এটা আসলে স্যারের, আমি বলবো যে আমরা স্যারকে কর্পোরেশন করেছি ঠিক আছে, বাট পুরোটাই স্যারের নিজের কৃতিত্ব। কারণ স্যারের মাথা থেকেই এই মানে এই চিন্তাধারা, এবং স্যারই এটা করার জন্য যে প্রচেষ্টা, এটা আসলে আমরা আমাদের পক্ষে কখনোই সম্ভব হতো না। এবং আমি স্যারকে অনেক ধন্যবাদ দিতে চাই। স্যার আসলে পঞ্চগড়, আমি কিন্তু পঞ্চগড়ের মেয়ে। আমার পঞ্চগড়কে মানে স্বাস্থ্য বিভাগে আমরা যে উন্নত শিখরে চলে গেছি, এটা আসলে স্যারেরই অবদান। আমরা আসলে পঞ্চগড় বাসীর পক্ষ থেকে যদি বলি, আমি আমি এজ এ পঞ্চগড় বাসী হিসেবে স্যারকে ধন্যবাদ দিতে চাই। এবং আমরা জানি যে স্যার যদি পঞ্চগড়ে থাকেন, আমাদের পঞ্চগড়ের অবস্থান আরো চেঞ্জ হয়ে যাবে। এবং আমরা স্যারকে সহযোগিতা অবশ্যই করবো, যে কোনো কাজে স্যারকে সহযোগিতা করবো আমরা। এবং আমরা পঞ্চগড় বিভাগকেও আমরা আসলে আরো উন্নত শিখরে দেখতে চাই। আপনার ধন্যবাদ।
ধন্যবাদ স্যার। আমি পরবর্তী প্রশ্ন করতে চাই ডাক্তার মোহাম্মদ লুৎফুর কবির স্যার আপনাকে, যে এই যে প্রান্তিক পর্যায়ে যখনই কোনো কাজ করা হয়ে থাকে, প্রথমেই যে প্রশ্নটি উঠে আসে বিশেষজ্ঞ চিকিৎসকের অপ্রতুলতা, এবং বিভিন্ন সময় কিন্তু প্রায়শই স্যার অভিযোগ আসে যে বিশেষজ্ঞ চিকিৎসকরা অনেকটাই অনাগ্রহ প্রকাশ করে এই সকল প্রান্তিক পর্যায়ে কাজ করার বিষয়ে। এই বিষয়টা সত্যতা কতটুকু, এই বিষয়টা একটু জানতে চাই স্যার আপনার কাছে, আপনি যেহেতু প্রান্তিক পর্যায়ে কাজ করছেন। স্যার আপনার কাছে একটু জানতে চাই। আমাদের এখানে যেমন বলছেন যে আসলে কোনো কনসালটেন্ট ছিলেন না, এবং গত কিছুদিন আগে একজন কনসালটেন্ট জয়েন করছেন। তারপরেও উনি অবশ্য আবার ডেপুটেশনে ময়মনসিংহ চলে গেছেন। উনি হলেন জুনিয়র কনসালটেন্ট অর্থোপেডিক্স। তো আরো সবগুলি কনসালটেন্টের পদই কিন্তু খালি। তো আমার কাছে যেটা মনে হয় যে আসলে একদম প্রান্তিক একটা উপজেলা বা জেলা হিসেবে এখানে আসলে মানে বিশেষজ্ঞ চিকিৎসকদের আসার ব্যাপারে একটু অনাগ্রহ আছে। যে তারা হয়তো এখন এটা হয়তো মানসিক কোনো বিষয় হতে পারে, বা অন্য কোনো বিষয় হতে পারে, যে আসলে অনাগ্রহ আছে। তো আমার যেটা সাজেশন হবে, বা হয়তো কর্তৃপক্ষকে আমি হয়তো অনুরোধ করবো যে ওনারা যদি দেখেন যে কার কার বাসা হয়তো বাড়ি হয়তো পঞ্চগড়ের কাছাকাছি হবে, তারা হয়তো আহ অনুরোধ করলে আসবে। কারণ আমি যেটা বিশ্বাস করি যে প্রত্যেকটা মানুষেরই কিন্তু মধ্যেই ভালো কাজ করার একটা অনুভূতি কাজ করে। যখনই তাকে বোঝানো যাবে বা তার মধ্যে সেই অনুভূতিটা কাজে লাগানো যাবে যে হ্যাঁ সে একটু ভালো কাজ করবে বা সেবামূলক কাজ করবে, তো সেই অনুভূতি যদি তৈরি করা যায় তাহলে যে কোনো মানুষই কিন্তু ভালো কাজ করবে আশা করা যায়। তো আহ, তারপরে এটা কর্তৃপক্ষের বিষয়, এবং আশা করি এখন পঞ্চগড় কিছুটা হাইলাইটেড হয়েছে। আমাদের মন্ত্রী মহোদয় খোঁজখবর নিয়েছেন, আমাদের স্যারের সঙ্গে দেখা করছেন। তো আশা করি আমরা কিছু চিকিৎসক পাবো, এবং আমরা আমরা চাই যে কিছু বিশেষজ্ঞ চিকিৎসক যোগদান করুক। শুধু বিশেষজ্ঞ চিকিৎসক না, আসলে আমাদের এখানে মানে মেডিকেল অফিসার লেভেলের চিকিৎসকের অনেক ঘাটতি আছে। বিশেষ করে বিসিএস নিয়োগ অনেকদিন হয় নাই, হয়তো রিসেন্টলি হবে। তাছাড়া 42তম বিসিএস এর 2 বছর পূর্ণ হয়ে যাওয়াতে অনেক জায়গায় বিশেষ করে আটোয়ারিতে প্রায় চিকিৎসক শূন্যই হয়ে পড়েছে। তো এরকম অবস্থায় আসলে দৈনন্দিন কার্যক্রম মানে এখন মানে ইমার্জেন্সি বা আউটডোর এগুলি চালানোই মুশকিল, সেখানে ওটি চালানো আরো কঠিন হয়ে যাচ্ছে। তো আমরা চাইবো যাতে এখানে বিশেষজ্ঞ চিকিৎসক তো অবশ্যই দিতে হবে, সাথে মেডিকেল অফিসার লেভেলের হয়তো আমার মনে হয় খুঁজলে পাওয়া যাবে, খুঁজলে পাওয়া যাবে না এরকম না, আশা করি পাওয়া যাবে। অনেকেই হয়তো চাইবেন। আর নতুন যদি বিসিএস এর নিয়োগ হয় তাহলে আশা করি যে তারাও হয়তো এখানে হয়তো তাদের নিয়োগ করা হবে। ধন্যবাদ স্যার। আমি পরবর্তীতে একটু জানতে চাই ডাক্তার মোহাম্মদ হুমায়ুন কবির স্যার আপনার কাছে, যে এখন তো আসলে উপজেলা জেলা পর্যায়ে স্বাস্থ্য ব্যবস্থা অনেকটাই পরিবর্তন হয়েছে, তারপরও দেখা যায় যে রোগীরা অনেকটাই দেখা যায় সরকারি থেকে প্রাইভেটের দিকে বেশি ছুটছেন। এই প্রাইভেট মুখী হওয়ার বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন স্যার? আপনার কাছে একটু প্রশ্ন জানতে চাই। জি, ধন্যবাদ। আমি প্রশ্নটার উত্তর এভাবে দিতে চাই। আমি আসলে 2014 সালে 33তম বিসিএস এর মাধ্যমে আমাদের আটোয়ারি হেলথ কমপ্লেক্সে জয়েন করি। জয়েনিং এর সময় আমি আমাদের তৎকালীন যে ইউচেপি স্যার তার প্রতিনিধি হিসেবে আমাদের উপজেলা পরিষদের কোনো একটি মিটিং এ অংশগ্রহণ করি। তো তখন সেখানে যে ধারণাটা ছিল যে আমাদের হাসপাতাল কি শুধু শুয়ে থাকার হাসপাতাল, তো এই প্রশ্নটা কিন্তু আমার মনের মধ্যে খুব নাড়া দিয়েছিল। আসলে নাড়া দিয়েছিল এই কারণে, ওনার মিনিংটা ছিল যে তখন আমাদের প্যাথোলজি বিভাগ চালু ছিল না, আমাদের অপারেশন থিয়েটার চালু ছিল না। তো আজকে আমার খুব বলতে ইচ্ছা করে যে আমাদের হাসপাতাল আসলে শুধু শুয়ে থাকার হাসপাতাল নয়, এখানে সব ধরনের পরীক্ষা নিরীক্ষা হয়, এখানে অপারেশন থিয়েটার চালু রয়েছে, ব্লাড ট্রান্সফিউশন হয়, এবং ডেন্টাল সার্জনের জন্য আমাদের ডেন্টাল চেয়ার রয়েছে। যদিও আমাদের ডেন্টাল সার্জন বর্তমানে ডেপুটেশনে চলে গেছেন কোর্সে, এবং আমরা 41তম বিসিএস এর মাধ্যমে নতুন একজন ডেন্টাল সার্জন পেয়েছি। আশা করি উনি জয়েন করলে আমরা আবার পুনরায় কার্যক্রম চালু করতে পারবো। তো এটা দিয়ে আমি বুঝাইতে চাচ্ছি যে আসলে
আমাদের যে চেঞ্জটা আপনি যেটা বললেন যে এটা একটা দৃশ্যমান চেঞ্জ হয়েছে স্বাস্থ্য সেবায়, এবং উপজেলা প্রান্তিক উপজেলাগুলোতে কিন্তু মানুষ আগে স্বাস্থ্য বিভাগের প্রতি যত অভিযোগ ছিল, যত অনীহা ছিল, এখন ততটাই আশান্বিত হচ্ছে তারা। বিশেষ করে আমাদের মাননীয় স্বাস্থ্যমন্ত্রী আমাদের চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিতের কথা বলেন, আমাদের চিকিৎসকদের নানামুখী হতাশা রয়েছে আমরা আপনি জানেন। তো তাদের সেই কর্মস্থলে নিরাপত্তা বা আমাদের স্বাস্থ্য সেক্টরের একটা কমন যে সমস্যা আসলে, যে আমাদের জনবলের যে ব্যাপক ঘাটতি, আমাদের আগের স্যাররাও যে কথাটা বললেন, আমাদের চিকিৎসকদের আন্তরিকতার কোনো অভাব নেই। আমরা এই স্বল্প জনবল দিয়েই আমাদের স্যারের নির্দেশনা মোতাবেক যদি আমরা এরকম একটি অসম্ভবকে সম্ভব করতে পারি, তাহলে আমাদের চিকিৎসকরা কেন থাকবে না? আমাদের এই প্রশ্নটার উত্তর খুঁজতে হবে যে আমাদের চিকিৎসকরা আমাদের প্রান্তিক পর্যায়ে উপজেলা পর্যায়ে কেন থাকতে চায় না। আমি মনে করি তাদের মেন্টালিটির কোনো ঘাটতি নেই, যেহেতু আমরা প্রত্যেকেই যে আমাদের সেই মহান হিপোক্রেটিক ওথ, যে আমি যেটা নিয়েই আমরা চিকিৎসা পেশাটাকে পেশা হিসেবে বেছে নিয়েছি। আমরা ঈদের দিন, আমরা সমস্ত বন্ধের দিন, বা যখন অন্যান্য সার্ভিসের অনেকেই হয়তো বিশ্রামে থাকেন, কিন্তু আমাদের যে কর্মীগুলো রয়েছে, শুধু চিকিৎসক নয়, আমাদের পুরো টিম, একটা পরিচ্ছন্নতা কর্মী থেকে শুরু করে কিন্তু একজন চিকিৎসক পর্যন্ত সবাই একটা টিম। এই টিমের প্রত্যেকটা কর্মী কিন্তু দিনরাত পরিশ্রম করে কিন্তু এই কার্যক্রমগুলো করে যাচ্ছে। তো আমাদের, আমি আপনাকে আগেও একটা পরিসংখ্যান দিয়েছি যে আমাদের 50 শয্যা হাসপাতালে অন এন এভারেজ, শুধু আমাদের নয়, আমাদের পঞ্চগড় জেলার প্রতিটা হাসপাতালের যে প্রত্যেকটা হাসপাতালে কমপক্ষে আপনার 70-80 জন রোগী ভর্তি থাকে। আমাদের পঞ্চগড় সদর হাসপাতাল হচ্ছে 100 শয্যার হাসপাতাল। এই 100 শয্যার হাসপাতালে প্রায় দ্বিগুণেরও বেশি, কমপক্ষে কোনো সময় 200, কোনো সময় 250 এরকম, মানে আমাদের সামর্থ্যেরও অধিক সংখ্যক রোগী ভর্তি থাকে। আমরা কিন্তু কোনো চিকিৎসক কোনো রোগীকে ফেরত দিই না এবং বলি না যে আপনারা চিকিৎসা এখানে করব না। তো যখন মানুষের ঘাটতিটা তৈরি হয়, কখন যদি বেডের এগেনস্টে রোগী থাকতো, তাহলে হয়তো তার আরো বেশি সুন্দরভাবে থাকতে পারতো, যেটা প্রাইভেট হাসপাতালে থাকতে পারে। তারা হয়তো আরো বেশি একটু পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ পেত, যেটা প্রাইভেট হাসপাতালে একজনের এগেনস্টে হয়তো অনেক পরিচ্ছন্নতা কর্মী থাকতেছে, নার্স থাকতেছে, কিন্তু বিনিময়ে তাকে একটা নির্দিষ্ট পরিমাণ ফি দিয়ে সেই সেবাটাকে কিনতে হচ্ছে। কিন্তু সরকারি হাসপাতালে এখন 50টা বেডের এগেনস্টে যখন আপনার 70-80 জন রোগী ভর্তি থাকবে, ফ্লোর গুলোতে যখন গাদাগাদি করে থাকবে, যখন হাঁটাহাঁটি করার কোনো জায়গা থাকবে না, একজন রোগীর এগেনস্টে 3-4 জন অ্যাটেন্ডেন্স থাকবে, স্বাভাবিকভাবেই তাদের তখন সরকারি হাসপাতালের পরিবেশটা হয়তো একটু অন্যরকম মনে হবে। কিন্তু আমি তারপরও মনে করি যে বর্তমানে আমাদের পরিষ্কার পরিচ্ছন্নতার মান অন্য যে কোনো সময়ের তুলনায় অনেক ভালো, এবং মানুষ সরকারি হাসপাতালে কিন্তু সেবাটা নিচ্ছে। কিন্তু এই সকল সমস্যার কারণে, এই যে আমাদের জনবলের যে একটা ঘাটতি রয়েছে, প্লাস 50 জনের বিছানার এগেনস্টে যখন 70-80 জন মানুষ ভর্তি থাকতেছে, সুতরাং তাদের চাহিদা এবং তাদের যে যোগানের যে ঘাটতি হচ্ছে, তার কারণে কিন্তু কিছু মানুষ আসলে প্রাইভেট মুখী হবেই। এটা আমাদের বাস্তবতা মেনে নিতে হবে, কারণ আমরা সরকারি ভাবে এখনো প্রত্যেকটা মানুষের সেবা নিশ্চিত করার মতো ওই পর্যায়ে যেতে পারিনি। কিন্তু আমাদের সরকারি প্রতিষ্ঠানগুলো এখন যথেষ্ট ভালো, এবং আমাদের বর্তমান মাননীয় স্বাস্থ্যমন্ত্রী, আমাদের ডিজি স্যার, আমাদের বিভাগীয় পরিচালক স্যার এবং সিভিল সার্জন স্যার, এবং সর্বোপরি আমাদের হেলথের যারা কাজ করছেন প্রান্তিক পর্যায় থেকে শুরু করে একদম শীর্ষ মহল পর্যন্ত, সবাই মিলে কিন্তু আমরা স্বাস্থ্য সেবাটাকে মানুষের দোরগোড়ায় নিয়ে যাওয়ার জন্য, আরো উন্নত করার জন্য কিন্তু আমরা একযোগে কাজ করে যাচ্ছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপনাকে। স্যার, আমি একটু ডাক্তার মোহাম্মদ মাসুদ পারভেজ স্যার, আপনাকে হ্যালো। আপনার কাছে একটু জানতে স্যার। স্যার, আমাকে কি শোনা যাচ্ছে? আমি ডাক্তার হ্যালো। মাসুদ পারভেজ স্যার। জি স্যার। ফারজানা, আমি ফারজানা, জি জি আমি স্যার। একটু ইন্টারফেয়ার করি। আমাদের উপজেলা স্বাস্থ্য জি পরিবার পরিকল্পনা কর্মকর্তা দেবীগঞ্জ, উনি মাঝখানে আসলে জি ডিসকানেক্ট ছিলেন, উনি যুক্ত হয়েছেন। ওনাকে যদি একটু ফ্লোর দিতেন। জি জি আসসালামু স্যার। আলাইকুম। জি স্যার। আমি ডক্টর হাসানুর রহমান, ইউজিনিক দেবীগঞ্জ পঞ্চগড়। জি স্যার। আজকে এই প্রোগ্রাম আয়োজন আমি বিশেষ ধন্যবাদ জানাই যে আমার সিভিল স্যারকে এবং ডক্টর টিভিকে আজকের এই প্রোগ্রামটা আয়োজন করার জন্য, এবং স্যারের স্যার, যে যে প্রচেষ্টায় যে আমরা যে প্রধান মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর কাছ থেকে আমরা সাধুবাদ পেয়েছি, সেটার জন্য আমাদের সিভিল স্যারকে ধন্যবাদ জানাই। আসলে আমরা স্বাস্থ্যসেবা যেভাবে আমরা দিয়ে যাচ্ছি পঞ্চগড়ে, এটা আসলে চোখে পড়ার মতো। আপনারা শুনে আনন্দিত হবেন যে আজকে আমি স্যারকে জানাইছি যে আমরা যে হেলথ সিস্টেম, যে স্টেবিলিং সিস্টেম আছে, এই স্কোরিং,
স্যারের কারণেই আমরা আজকে দেবীগঞ্জ স্কোরিং এ আমরা 43 নম্বরে আছি সারা বাংলাদেশের মধ্যে। এবং পাশাপাশি যে অন্যান্য যে উপজেলাগুলো আছে মানে আমরা দেবীগঞ্জ, আটোয়ারি, পঞ্চগড়, মানে কি বলে বোদা, তেতুলিয়া, তারাও কিন্তু এই স্কোরিং এ অনেক এগিয়ে গেছে। জাস্ট স্যারের এই এফোর্টের কারণে, স্যারের এইসব মানে তার নিজের প্রচেষ্টা এবং এইসব সিরিয়াল কার্যক্রমের পাশাপাশি অন্যান্য যে কার্যক্রমগুলো স্যার নিছে জয়েন করার পর থেকে, এর ফলে আমরা স্বাস্থ্য ব্যবস্থা, পঞ্চগড়ের স্বাস্থ্য ব্যবস্থা আমূল পরিবর্তন চলে আসছে। আমি জানাতে চাই এই প্রোগ্রামের মাধ্যমে যে আমরা এখানে স্যার জয়েন করার পরে আগস্ট থেকে এ পর্যন্ত এপ্রিল মাস পর্যন্ত আমার এখানে সিজার হয়েছে 58 এবং নর্মাল ডেলিভারি এখানে 1440। এখন যেটা স্যার আসার আগে আমার এখানে প্রায় 2 বছর কোনো অপারেশন থিয়েটার বন্ধ ছিল। আমার এই দেবীগঞ্জ উপজেলা পঞ্চগড় থেকে প্রায় 40 কিলোমিটার দূরে, পার্শ্ববর্তী যে উপজেলা নীলফামারী সেটাও প্রায় 50 কিলোমিটার দূরে। এই জনগোষ্ঠী যেহেতু বিশাল, মানে এই জনগোষ্ঠীর প্রায় 3 লাখ জনগোষ্ঠী এখানে বসবাস। তারা স্বাস্থ্যসেবার জন্য তারা হয় পঞ্চগড়ে যেতে হতো, না হলে ঠাকুরগাঁ, না হলে আপনার নীলফামারী। কিন্তু স্যার আসার পর থেকে আমরা এখানে সিজার কার্যক্রমের পাশাপাশি নট অনলি সিজার, পাশাপাশি যে অন্যান্য যে অপারেশন গুলো আছে, জেনারেল সার্জারি, সেগুলো এখানে হচ্ছে। বিশেষ করে গলব্লাডার অপারেশন, হার্নিয়া, হাইড্রোসিল, এগুলো আমরা এখানে করতে সমর্থ হওয়ার কারণে অনেক রোগীর রেফারেল এখন কমে গেছে। যাই হোক, আমরা এখন এই স্বাস্থ্যসেবার মান উন্নয়নে আমরা শুধু সিভিল সার্জন স্যারে একাই চেষ্টা করলে তো হবে না, আমরা সবাই মিলে কাজ করতেছি। যেহেতু এখানে এগুলা যেহেতু প্রত্যন্ত এলাকা, এখানে ডক্টরের সংখ্যা কম জনবল থাকার পরেও যে আমরা স্বাস্থ্যসেবা দিয়ে যাচ্ছি, এটা আসলে মানে চোখে পড়ার মতো এবং অনুসরণযোগ্য। মানে সিভিল সার্জন স্যাররা যদি চায় বা উপরের কর্তৃপক্ষ যদি চায়, তাদের ফলে তাদের পোস্টার কারণে কিন্তু আমরা অনেক ভালো স্বাস্থ্যসেবা দিতে পারি। আসলে স্বাস্থ্যসেবার তো একটা বড় স্পেকট্রাম হলো, অনেক অনেক ব্যাপক। আমরা উপজেলা লেভেলে শুধুমাত্র প্রাইমারি হেলথ কেয়ার, যেটা প্রাইমারি হেলথ কেয়ারটা আমরা দিতে পারি, টার্সিয়ারি লেভেলের সেবা তো এখানে সম্ভব না। তারপরে প্রাইমারি হেলথ কেয়ারের পাশাপাশি আমরা যে সেবাগুলো এখানে দিচ্ছি, বিশেষ করে যে মাতৃ স্বাস্থ্য সেবা, ম্যাটারনাল এন্ড নিউনাটাল চাইল্ড হেলথ কেয়ার, এটা এসডিজি অর্জনের জন্য আমাদের যে টার্গেট দেওয়া আছে, সেই টার্গেট অবশ্যই মাতৃমৃত্যু কমানোর জন্য আমাদের কাজ করতে হবে। সেই কাজের একটা অংশ হিসেবে কিন্তু আমরা এই সিজারিয়ান কার্যক্রম পাশাপাশি নর্মাল ডেলিভারি যে কার্যক্রমগুলো চলতেছে সেগুলো আমরা চালিয়ে যাচ্ছি। এখন আমার দেবীগঞ্জটা যেহেতু প্রত্যন্ত এলাকা, এখানে কিন্তু আমাদের স্বাস্থ্য বিভাগের ডিএসএফ কার্যক্রম, ডিমান্ড সাইড ফিনান্সিং একটা কার্যক্রম আছে, কিন্তু দুর্ভাগ্যবশত এখানে কনসালটেন্ট দীর্ঘদিন ছিল না, অ্যানেস্থেটিস্ট নাই। সিভিল স্যারের প্রচেষ্টায় উনি সেই পঞ্চগড় থেকে এসে সকাল 7টার সময় আমার এখানে এসে অপারেশন করে। এবং ইভেন উনি যখন থাকে না এখানে, উনি একটা টিম গঠন করে দিয়েছে। ওখানে বোদার যে কনসালটেন্ট বা সদস্য যে কনসালটেন্ট আছে, প্লাস ওখানকার যে অ্যানেস্থেটিস্ট আছে, তারা এখানে সকালে এসে এখানে অপারেশন করে দিয়ে যায়। মানে কোনো সপ্তাহ যেন এখানে অপারেশন বাদ না থাকে, তার জন্য সিভিল স্যার আন্তরিকভাবে চেষ্টা করে যাচ্ছে। পাশাপাশি যে অন্যান্য যে ডাক্তাররা আছেন, বিশেষ করে সদস্য ডাক্তার মসুর আলম স্যার আছেন, আর অন্যান্য যে আপনার গাইনি কনসালটেন্ট ডাক্তার রাফিকা জান্নাত, তাদেরকে বিশেষ ধন্যবাদ দিতে হয়। তারা সকালে এসে এখানে সিজার করে, পাশাপাশি অন্য উপজেলা বোদায় যাচ্ছে, আমার এখানে সিজারের অপারেশন শেষ করে তারা বোদায় যে অপারেশন করতেছে। এই যে মানসিকতা, এই মানসিকতা একটা বিশাল ব্যাপার। কারণ ডাক্তাররা আমরা যদি এই যে মানে সেবার যে মানসিকতা সবারই আছে, কিন্তু বিভিন্ন কারণে হয়তো আমরা পারি না। কিন্তু স্যার এই যে সিস্টেমটা চেঞ্জ করছে, স্যারের মাধ্যমে কিন্তু এটা সম্ভব হয়েছে। এই মানসিকতা চেঞ্জ, মোটিভেশন, এই মোটিভেশনটাই হলো মেইন। মোটিভেশনের জন্য একজন অভিভাবক দরকার। সেই যোগ্য অভিভাবক সামনাসামনি বলতে চাই, আমি স্যারকে বিশেষ ধন্যবাদ জানাতে চাই। এই অভিভাবকের কারণেই কিন্তু আমরা স্বাস্থ্যসেবায় অনেক অনেক এগিয়ে গেছি। শুধুমাত্র অপারেশন করাটাই কিন্তু আমাদের এই স্বাস্থ্যসেবার অংশ না, অন্যান্য যে প্যারামিটার গুলো আছে আমাদের, বিশেষ করে কমিউনিটি ক্লিনিক যে কেয়ার আছে, আপনি জানেন যে মাননীয় প্রধানমন্ত্রী জনতা শেখ হাসিনা একটা উল্লেখযোগ্য কার্যক্রম হলো যে আমাদের যে কমিউনিটি, মানে জনগণের দুর্গা স্বাস্থ্যসেবা পৌঁছার জন্য যে কমিউনিটি ক্লিনিক, সেই কমিউনিটি ক্লিনিক গুলো কিন্তু এখন স্যারের তত্ত্বাবধানের কারণে, স্যার যখনই আসেন আমাদের মনে করেন হেলথ কমপ্লেক্সে আসেন, উনি যাওয়ার পথে যে কমিউনিটি ক্লিনিক পড়ে, সেই কমিউনিটি ক্লিনিক গুলো কিন্তু উনি ভিজিট করতেছে। এর ফলে হচ্ছে কি স্বাস্থ্যসেবার মান আরো উন্নত হচ্ছে। পাশাপাশি উনি যে ইপিআই কার্যক্রমটা আছে, সেই ইপিআই কার্যক্রমটাকে আরো গতিশীল করার জন্য এবং স্বাস্থ্য মানে আমাদের যে স্বাস্থ্য সহকারী যারা ইপিআই কার্যক্রম পরিচালনা করে, তাদেরকে তাদের মনোবলকে আরো চাঙ্গা করার জন্য স্যার বিভিন্ন পদক্ষেপ নিয়ে আসতেছে। বিশেষ করে বিভিন্ন পুরস্কারের আয়োজন করছে উনি। উনি দেখা গেল নিজের চেষ্টায় উনি স্বাস্থ্য সহকারী যারা আছে তাদেরকে বিভিন্ন উপহার সামগ্রী দিচ্ছে। ইভেন আমরা ঢাকা থেকে তাদের জন্য, তাদের যে বড় বড় রেজিস্টার আছে, সেই রেজিস্টার গুলো ক্যারি করার জন্য তাদেরকে আমরা একটা বড় একটা ব্যাগ, তারা যেন খাতাগুলো ভালো করে পরিবহন করতে পারে, সে ব্যাগের ব্যবস্থা আমরা করেছি। পাশাপাশি বিভিন্ন প্রোগ্রামে স্যার আমাদের যে স্বাস্থ্য সহকারী যে প্রোগ্রাম গুলো হয় প্রতি মাসে, সেই প্রতি মিটিং এ কিন্তু সিভিল সার্জন স্যার আমাদের সেখানে জয়েন করেন। বিভিন্ন উপজেলায় বিভিন্ন দিনে মিটিং হয়, সেই মিটিং গুলোতে স্যার অ্যাটেন্ড করেন। স্যারের এই যে প্রচেষ্টা, এই প্রচেষ্টার কারণে কিন্তু আমাদের স্বাস্থ্য সেবার মান
স্যার যেটা বললেন প্রথম দিকে শুরুতে, যে শুধুমাত্র অর্নামেন্টস, স্বাস্থ্যসেবার যে অর্নামেন্টস গুলো আছে যেগুলো চোখে পড়ার মতো, সেগুলো হলো মানে বাস্তব যেটা আমরা দেখতেছি চোখে যে অপারেশন করতেছি, এটাই হতো শুধুমাত্র উন্নয়ন না। পাশাপাশি যে প্রাইমারি হেলথ কেয়ার যে অন্যান্য অংশগুলো আছে, যে আপনার যে মনে করেন যে এএনসি টিএনসি চেক আপ, গর্ভবতী মহিলাদের চেক আপ যেটাকে বলে আর কি, ইপিআই কার্যক্রম, কমিউনিটি কেয়ারের স্বাস্থ্যসেবা, পাশাপাশি আমাদের মনে করেন যক্ষা কুষ্ঠ যে সব আমাদের আমরা রোগী শনাক্ত করি, এগুলো হার কিন্তু আগের থেকে অনেক অনেক এখন আমাদের টিবি কন্ট্রোলে আমরা যেসব কার্যক্রম নিচ্ছেন, সিএসআর যে পরামর্শ দিচ্ছে যে আমরা তাড়াতাড়ি যেন জিন এক্সপার্ট পাই, বিশেষ করে আমাদের দেবীগঞ্জে আগে জিন এক্সপার্ট মেশিন ছিল না। স্যার বলে অনেক বলে আমরা রিকোয়েস্ট করে, এটা হয়তো আমরা পাইতাম আগামীতে, হয়তো আমরা আগে পেয়ে গেছি স্যারের কারণে। স্যার বিভিন্ন রকম যোগাযোগ করতেছে, আমরা যে কোনো সমস্যায় পড়লে প্রথমে আমরা জানাই, ঢাকায় জানাই, তারপরে সিএসআর মাধ্যমে যখন আমরা বলি, যখন আমাদের উপর মহল কর্তৃপক্ষ যখন বলে ঢাকায়, তখন সেটা আরো বেশি বেশি কাজটা ত্বরান্বিত হয়। এই জন্য স্যারের মাধ্যমে আমি অলরেডি দেবীগঞ্জে একটা জিন এক্সপার্ট মেশিন পেয়ে গেছি অলরেডি, এবং জিন এক্সপার্ট মেশিনের কারণে কিন্তু এখন যক্ষা শনাক্ত হার অনেকটা বেড়ে গেছে। পাশাপাশি কুষ্ঠরোগী শনাক্তকরণ এবং অন্যান্য যে কার্যক্রমগুলো আমাদের আছে, সেই কার্যক্রমগুলো আমরা স্যারের কারণে আমরা কিন্তু ভালোভাবে এগুলো রান করতে পারতেছি। এর ফলেই কিন্তু সার্বিক যে আমরা পঞ্চগড়ের স্বাস্থ্যসেবার যে উন্নয়নটা, সেটাই হচ্ছে। চোখে পড়ার মতো হলো অপারেশন, অপারেশন ঠিক আছে, অপারেশন আমরা করতেছি, স্যার সময় দিচ্ছে, বড় বড় অপারেশন হচ্ছে। এরপরে কিছু প্রতিবন্ধকতা আছে যেগুলো আমরা আসলে থাকবেই, এগুলো মানে নিয়ে আমাদের কাজ করতে হবে। যাই হোক, আমরা স্যারের মানে আমরা স্যারের অবশ্যই অবশ্যই স্যারকে ধন্যবাদ জানাই, এবং স্যার আমাদেরকে যে সহযোগিতা করে যাচ্ছে, এটা দিয়ে আমরা সবাই মিলে আমরা যদি কাজ করি একত্রে, শুধু সিভিল সার্জন স্যার চেষ্টা করলেই আসলে মানে পুরোটা সম্ভব হয় না। আমরা সম্মিলিত হবে স্যারের মোটিভেশনের কারণে, আমরা সম্মিলিত হবে উদ্যুক্ত হয়ে যদি কাজ করি, তাহলে আমরা অবশ্যই অবশ্যই আরো এগিয়ে যাবো। এবং প্রধানমন্ত্রীর যে আমাদের যে ভীষণ, যে আমাদের যে বিভিন্ন ভীষণ আছে আমাদের এসডিজি অর্জনের জন্য, আমাদের স্বাস্থ্যসেবা সেক্টর যে প্যারামিটার গুলো আছে, এগুলো আমরা অর্জন করবো ইনশাআল্লাহ। ধন্যবাদ। ধন্যবাদ ডাক্তার হাসানুর স্যার আপনার চমৎকার বক্তব্যের জন্য এবং আপনার অনুভূতিগুলো শেয়ার করার জন্য। স্যার আমি একদমই আমাদের সময় স্বল্পতা আছে, সর্বশেষ মুহূর্তে স্যার আমি ডাক্তার মোহাম্মদ মাসুদ পারভেজ স্যার আপনাকে একটু প্রশ্ন করতে চাই যে আপনারা তো অনেক অপ্রতুল অবস্থায় প্রান্তিক অঞ্চলে কাজ করছেন এবং জনসাধারণের দোরগোড়ায় কাজ, জনসেবাগুলো পৌঁছে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। তারপরে কিন্তু স্যার প্রায়শই বিভিন্ন জায়গায় কিন্তু উঠে আসে অভিযোগটি উঠে আসে যে সরকারি স্বাস্থ্যসেবায় জনসাধারণ সাধারণত হয়রানির শিকার হচ্ছে এবং মাস মিডিয়াতে এটা ব্যাপক প্রচারিত হয়। স্যার, এই বিষয়টা সত্যতা কতটুকু এবং আপনি এই বিষয়ে আপনার কি অভিমত থাকবে? জি, ধন্যবাদ। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্ন দাঁড় করে জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া, এটা মূলত মাননীয় প্রধানমন্ত্রী জনগণের স্বপ্নের কথাই বলেছেন। আমরা চাই আমাদের হাতের কাছে সর্বোচ্চ সেবাটা আসুক। এখনো বাংলাদেশের বেশিরভাগ মানুষই সরকারি স্বাস্থ্য ব্যবস্থার প্রতি আস্থা রাখে এবং সরকারি স্বাস্থ্য ব্যবস্থাতেই তারা উপকৃত হয়, এবং আপনি খোঁজ নিলে দেখবেন বেশিরভাগ মানুষ এখনো সরকারি স্বাস্থ্য ব্যবস্থা নিয়েই টিকে আছে। এবং আমরা তথ্যটা ঠিক মতো দিতে পারি না, আমাদের তথ্যের ঘাটতি আছে, কিন্তু এটাই বাস্তবতা। বাংলাদেশের ডাক্তারদের সম্পর্কে অনেক অভিযোগ আছে যে তারা প্রান্তিক লেভেলে কাজ করতে চায় না, এটাও ঠিক না। আমরা যাদের ক্লোজ, আমরা প্রান্তিক লেভেলে আছি, আমাদের সাথে যারা আছে তারাও কাজ করতে চায়, তাদের ধৈর্য আছে, তারা কাজ করতে যাচ্ছে, কিন্তু আমরা তাদেরকে তাদের কাঙ্ক্ষিত জিনিসগুলো দিতে পারতেছি না। এই কারণে তারা কিছুটা হতাশায় ভোগে, তার কারণে হয়তো কিছুটা ত্রুটি বিচ্যুতি হয়। তার সবচেয়ে বড় কারণ যেটা, শুধু জনবল কম। জনবল কম হলে এখানে কিছুটা রোগীদের ভোগান্তি হবেই, এটাই বাস্তবতা। একটা 50 বেডের হাসপাতালে যদি একজন বা দুইজন ক্লিনার থাকে, সে তো মহামানব না, তো সেখানে তার সার্ভিসের ত্রুটি হতেই পারে। কিছু কুচক্রী মহল এগুলোকে হাইলাইট করে বলে যে সরকারি হাসপাতালে হয়রানির শিকার হচ্ছে। আপনি যদি প্রাইভেট হাসপাতালে খুঁজেন তাহলে দেখবেন আরো অন্যরকম হয়রানির শিকার হচ্ছে। দিন শেষে তো আর্থিক বিষয়টা একটা ব্যাপার। তো আমাদের এই পজিটিভ হতে হবে। আমাদের মডেল আমরা দিয়েছি, আমাদের স্যার উনি শুধু ওটি বিষয়ে মানে হাইলাইটেড হলে উনি সার্বিক বিষয়ে একটা হেলথ কমপ্লেক্সে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, তার সার্বিক কর্মকাণ্ডের উন্নয়ন যা করা সবই উনি করেছেন, এগুলো আমাদের হাইলাইট করা উচিত। এবং জনগণকে যেন হাসপাতালে এসে ফেরত যেতে না হয়, তাদের যেন মনোকষ্ট না হয়, তারা যেন এখানেই হয়। কারণ জনগণ তো আর অন্য কেউ না, তারা আমাদেরই আত্মীয়, আমাদের আত্মীয় স্বজন। তারা এখানে আসুক, এখানে সেবা পাক, তারা আমাদেরকে এখনো সম্মান দেয়। তরুণ ডাক্তার যারা আছে তাদেরকে যদি কেউ কোনো মিস ইনফরমেশন দেয় যে এখানে সার্ভিস ব্যবস্থা ভালো না, ওখানে তোমরা থাকতে পারবে না, এগুলো ভুল। তাদেরকে আমাদের আরো পজিটিভ থট দিয়ে নিয়ে আসতে হবে, তাদেরকে রাখতে হবে। তাদের পোস্ট গ্রাজুয়েশনের কিছু বিষয় আছে, সেই সুবিধাগুলো এদিকে যদি চালু করা যায়, এখানে যদি চিকিৎসকদের পাঠানো হয়, তাহলে
তারা আরো উৎসাহিত হবে, তারা আরো মনোবল নিয়ে কাজ করবে এবং আলটিমেটলি বাংলাদেশ একটি রোল মডেলে পরিণত হয়েছে, এটাকে আরো শক্তিশালী ভাবে মডেলে পরিণত করা যাবে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উনি যে ভাবে এগিয়ে নিয়ে গেছেন, আমরা চেষ্টা করব সকল জেলার সকল চিকিৎসক, সকল সিভিল সার্জন যেন এইভাবে এগিয়ে আসেন। আমাদের স্বাস্থ্যমন্ত্রী মহোদয় উনি একজন চিকিৎসক, উনি সজ্জন, উনি এত সহজেই যে এত তাড়াতাড়ি আমাদেরকে যে পিক আপ করছেন উনি, এটা এর আগে কখনো আমি দেখিনি যে কোনো মন্ত্রী এভাবে পজিটিভ কাজকে আপনি এত সুন্দর অ্যাপ্রিসিয়েট করেছেন। তো আমরা খুবই আশাবাদী, আমরা কোনো নেগেটিভ কথা শুনতে চাই না, আমরা যত নেগেটিভ কিছু আছে যত আছে সেগুলোকে জয় করে সামনে এগিয়ে যেতে চাই। আমাদের নেতৃত্বে আমরা আমাদের সিভিল সার্জন স্যারকে পেয়েছি, আমরা আশা করব উনি তার নেতৃত্বে আরো দেশকে এগিয়ে নেবেন, জেলাকে নিয়ে এগিয়ে নিয়ে গেছেন উনি, আশা করি দেশকে নেতৃত্বে একদিন দেশকে এগিয়ে নিয়ে যাবেন, এই এই আশা ব্যক্ত করি। ধন্যবাদ। ধন্যবাদ স্যার। একদমই সর্বশেষ মুহূর্তে সম্মানিত সিভিল সার্জন স্যার, আপনার কাছে প্রশ্ন। স্যার, আপনি তো আসলে অনেকটাই পদক্ষেপ গ্রহণ করেছেন এবং বিভিন্ন রকমের অবদানের কথা কিন্তু আমরা এতক্ষণ আমাদের ইউজিপি মহোদয় স্যারদের কাছ থেকে কিন্তু শুনে এসেছি। তারপরেও স্যার একদম সর্বশেষ মুহূর্তে জানতে চাই যে পঞ্চগড়ের মতো অন্যান্য জেলায় যদি এই অপারেশন কক্ষ যেগুলো আছে চালু করতে হয়, সেক্ষেত্রে আসলে কার উদ্যোগ বেশি জরুরি বলে মনে করছেন স্যার? সর্বশেষ মুহূর্তে স্যার আপনার কাছে প্রশ্ন। ধন্যবাদ আপনাকে। আমি শেষ মুহূর্তে আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 7ই মার্চের একটি ভাষণকে উল্লেখযোগ্য করে আপনার সামনে তুলে ধরতে চাই। আপনাদের হাতে যার যা কিছু আছে তা নিয়েই আমাদেরকে স্বাধীনতার আন্দোলনে যেমন ঝাঁপিয়ে পড়েছিলাম, একইভাবে বলতে চাই আমাদের এক্সিস্টিং যতটুকু জনবল রয়েছে প্রত্যেকটি জেলায় হয়তো কিছু প্রতিকূলতা রয়েছে, কিছু ঘাটতি রয়েছে, আসলে আন্তরিকতা এবং মানে সব কিছুর ব্যাপারে ডেডিকেশন এবং টিমের মধ্যে স্পিরিট তৈরি করে যদি আমি মনে করি এই বিষয়গুলো সুনিশ্চিত করা যায়, তাহলে প্রত্যেকটি জেলাকেই একটি স্বাস্থ্য সেবার জন্য মডেলে রূপান্তর করা কোনো কঠিন কিছু না। এটাই হচ্ছে মুখ্য বিষয়। এবং আমি আপনাকে আরেকটু জানাতে চাই, আমাদের পঞ্চগড় জেলার যে বিএমএ এবং সচিব রয়েছে, সেখানকার বর্তমানে যে আমাদের বিএমএ এবং সচিবকে লিড করে সাধারণ সম্পাদক ডক্টর মনসুর আলম, জুনিয়র কনসালটেন্ট অ্যানেস্থেটিস্ট, উনি আমাকে যতটুকু সার্বিকভাবে সহযোগিতা করেছেন এবং উনি নিজে উপস্থিত থেকে অনেক অপারেশনে যুক্ত হয়েছেন। এবং আধুনিক সদর হসপিটাল পঞ্চগড়েও আমি মাঝে মাঝে অপারেশন করার সুযোগ পাই, সেই জায়গায়ও উনি যতটুকু আন্তরিকতা দেখিয়েছেন এটা আসলেই বিরল আমাদের এই চিকিৎসক সমাজের জন্য। আমি মনে করি যে এই ধরনের কিছু মানুষের যদি সান্নিধ্যে সবাইরে যুক্ততা বাড়িয়ে দেওয়া যায়, তাহলে আমাদের যে কোনো জেলাকেই আমি মনে করি আমাদের এই বাংলাদেশ, সোনার বাংলাদেশ গড়ার ক্ষেত্রে স্বাস্থ্যসেবার দিক থেকে কোনো অংশে আমরা পিছপা হব না। এটাই আমার শেষ কথা। এবং আমি শেষ মুহূর্তে আরেকটু বলতে চাই, আপনি আজকে খুব সুন্দরভাবে আমাদের সকল ইউএচপিও কে নিয়ে সঞ্চালনায় তাদেরকে যুক্ত করে যে প্রেক্ষাপট আপনার সকলের মাঝে তুলে ধরলেন, এজন্য আপনার প্রতি কৃতজ্ঞতা জানাই। ধন্যবাদ। সম্মানিত সিভিল সার্জন স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আমাদের সাথে সম্পৃক্ত সকল সম্মানিত ইউএচপিও স্যার, আপনারাও এই যে সুদূর পঞ্চগড় থেকে আমাদের সাথে সম্পৃক্ত হয়েছেন, আপনাদের সকলকে আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ এবং আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে স্যার আমাদের আজকের আয়োজন শেষ করছি। সুপ্রিয় দর্শক, কথা বলছিলাম আলোকিত পঞ্চগড়ের স্বাস্থ্য সেবা নিয়ে। গুরুত্বপূর্ণ সব পরামর্শ এবং তথ্য এবং অবদান সমূহ আমাদের সম্মানিত সিভিল সার্জন স্যার এবং সম্মানিত ইউএইচএফপিও স্যারদের কাছ থেকে কিন্তু আমরা জেনে নিয়েছি। আশা করি আজকের পর্ব থেকে প্রান্তিক স্বাস্থ্য সেবায় আসলে কি কি ধরনের পরিবর্তন এসেছে সেই বিষয়গুলো আমরা জেনেছি। সবার সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি ডক্টর টিভির বিশেষ স্বাস্থ্য বিষয়ক আয়োজন প্রান্তিক স্বাস্থ্যের আজকের পর্ব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবসময় ডক্টর টিভির সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ আপনাকে।